প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক আনোয়ারুল আনাম কিবরিয়া স্যার, থোরাসিক সার্জারির অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা আজকে ফুসফুসের যত শল্য চিকিৎসা আছে এ বিষয়ে স্যারের সাথে আলোচনা করব। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমেই জানতে চাইব ফুসফুসের শল্য চিকিৎসা বা সার্জারি, কি ফুসফুসের সার্জারি রয়েছে যেগুলো আপনারা সাধারণত পারফর্ম করে থাকেন? আমাদের দেহে দুটো ফুসফুস আছে, একটি ডান দিকে এবং একটি বাম দিকে। তো ফুসফুস দুটো থাকার কারণে আমাদের ফুসফুসের শল্য চিকিৎসার একটা বড় ধরনের সুবিধা হয়। আমরা যে কোনো একদিকের ফুসফুস অপসারণ করে ফেলতে পারি। আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নিউমোনিকটমি। আবার প্রতিটি ফুসফুস বিভিন্ন ভাগে বিভক্ত, এগুলোকে আমরা লোব বলি। যদি আমরা লোবটাকে ফেলে দিই তাহলে সেটাকে আমরা বলি লোবেক্টমি। আবার প্রতিটি লোব বিভিন্ন সেগমেন্টে বিভক্ত, যদি সেগমেন্ট ফেলে দিই তাহলে সেটাকে আমরা বলি সেগমেন্টেক্টমি। এগুলোকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডিসেকশন। নন অ্যানাটমিক্যাল ডিসেকশনের মধ্যে আছে আপনার ওয়েজ রিসেকশন, অর্থাৎ কিছু অংশ ফুসফুসের অপসারণ করে ফেলা অপারেশনের মাধ্যমে। এমন কি রোগ রয়েছে যেগুলোতে সাধারণত এই থোরাসিক সার্জারি বা ফুসফুসের অপারেশনের প্রয়োজনীয়তা পড়ে থাকে? আমরা প্রথমে পুরো বিষয়টাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি আঘাতজনিত সমস্যা, যেটাকে আমরা ট্রমা বলি। আরেকটি হতে পারে নন ট্রমা, যেখানে আঘাতের কোনো বিষয় নেই, অন্য রোগ। তা আমরা জানি যে আমাদের এখন উন্নত সভ্যতা, আমাদের ট্রান্সপোর্ট অনেক বেশি, আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হার বেশি এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রমের কারণেও আপনার বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো এই সকল দুর্ঘটনা যদি বুকে হয় তাহলে বুকের হাড় ভেঙে যেতে পারে, একই সাথে ফুসফুসে আঘাত হতে পারে। এটাকে ব্লান্ট চেস্ট ট্রমা হতে পারে, পেনেট্রেটিং চেস্ট ট্রমা হতে পারে। তো সে সকল ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে ফুসফুসের ভিতর যে রক্তপাত হয়, সেই রক্তপাতটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা ছোট্ট টিউব দিয়ে, যে অপারেশনের নাম টিউব থোরাকোস্টমি, বের করে দিলে বেশিরভাগ ক্ষেত্রে রোগী ভালো হয়ে যায়। কিন্তু কোনো সময় এমন আঘাত হতে পারে ফুসফুসের যে সেই রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন সেই ফুসফুসের অপারেশন দুভাবে করা যায়। একটা হচ্ছে যদি ফুসফুসের অংশগুলো কার্যক্ষম থাকে তখন সেটাকে রিপেয়ার বলি আমরা, সেলাই করে দিয়ে আসা যায়, রক্তনালীগুলো বন্ধ করে দিয়ে আসা যায়। আর অনেক সময় এমনভাবে হয়তো আঘাতপ্রাপ্ত হয় যে সেই ফুসফুসের কোনো অংশকে আর সেখানে রেখে আসা যাবে না, যেটাকে আমরা বলি শ্যাটার্ড লাং, বা তখন ফুসফুসের সেই অংশটুকুকে অপারেশন করা হয়। এটা হচ্ছে একটা ট্রমা দিক থেকে বিষয় ফুসফুসের। আর নন ট্রমা দিক থেকে যে বিষয়গুলো, সেটাকে আমরা মোটা দাগে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যান্সার জাতীয় রোগ, আর একটা হচ্ছে আপনার ইনফ্ল্যামেটরি কন্ডিশন, যেগুলো সংক্রমণ জাতীয় রোগ, আর তৃতীয়টি হচ্ছে যেটা হচ্ছে আপনার প্যারেনকাইমাল ডিজিজ, ফুসফুসের যে অ্যালভিউলাই দিয়ে তৈরি, সেগুলোর যদি কোনো রোগ হয় তাহলেও আমরা অপারেশন করতে পারি। ক্যান্সারে যে আমরা থোরাসিক সার্জারি করে থাকি, সেই ক্ষেত্রে কি একদম কিউরেটিভ সার্জারি করা পসিবল? হ্যাঁ, কিউরেটিভ সার্জারি করা পসিবল, অর্থাৎ আরোগ্য লাভ, সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব কি না? হ্যাঁ, সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। যদি আমরা প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারি তখন আমাদের পক্ষে দ্রুত আরোগ্য লাভ সম্ভব। ক্যান্সারের যে রোগগুলো হয় সেগুলোকে সাধারণত স্টেজিং করা হয়। আমাদের দিক থেকে আমরা বলবো যে স্টেজ 1 এবং স্টেজ 2 এবং কিছু কিছু ক্ষেত্রে স্টেজ 3 এর রোগীকে যদি আমরা অপারেশন করতে পারি তাহলে সেই রোগীকে আমরা সম্পূর্ণ আরোগ্য দিতে সম্ভব হব। কিন্তু যদি রোগ অগ্রসর হয়ে যায় তখন আর অপারেশন করে রোগীকে সম্পূর্ণ আরোগ্য দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আরও কিছু সংযুক্ত চিকিৎসা আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, টার্গেট থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, সেগুলো সাহায্য নিতে হয়। স্যার, অনেক সময় তো ক্যান্সার অ্যাডভান্স স্টেজে চলে গেলেও যখন আরোগ্য সম্ভব নয়, সেই সময়ও অনেক সময় আমরা দেখি যে থোরাসিক সার্জারি বা শল্য চিকিৎসার ভূমিকা রয়েছে রোগীকে আরাম দেওয়ার জন্য। সেই ব্যাপারে যদি স্যার। ক্যান্সারের রোগ অগ্রসর হয়ে যায় তখন দেখা যায় যে বুকের ভিতরে পানি জমে, এটাকে আমরা বলি মেলিগন্যান্ট প্লুরালিফিউশন। তো মেলিগন্যান্ট প্লুরালিফিউশনের ক্ষেত্রে রোগীর যে কার্যকর ফুসফুস, সেই কার্যকর ফুসফুস একটা বেলুনের মতো অঙ্গ, তো সে কার্যকর ফুসফুসটা আপনার ছোট হয়ে আসলে রোগীর প্রবল শ্বাসকষ্ট হয়। আর এছাড়া ক্যান্সারের কারণে তো রোগী আসলে ধীরে ধীরে খারাপ হতেই থাকে। তো সে সকল ক্ষেত্রে আমরা যেটা করি যে একটা টিউব দিয়ে দিলে, টিউব থোরাকোস্টমির মাধ্যমে সেই ফুসফুসের ভিতরে যে পানিটা জমেছে বা বুকের ভিতরে যে পানিটা জমেছে সেটা বের হয়ে আসে। কার্যকর ফুসফুসের
বৃদ্ধি পায় এবং রোগীর শ্বাসকষ্টের উপশম হয়। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে যে পানি জমে, এই মেলিগন্যান্ট প্রলিফারেশন বারবার হওয়ার একটা প্রবণতা থাকে, তখন আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে এমন একটি ওষুধ সেই টিউবের ভিতর দিয়ে রুগীর বুকের ভিতরে প্রবেশ করাই যাতে রুগীর ওখানে আর পানি না জমে। আমরা ফুসফুসের উপরে একটা পর্দা আছে, আবার আমাদের বক্ষপিঞ্জরের ভিতরের দিকে একটা পর্দা আছে, সে একই পর্দার নাম হচ্ছে প্লুরা। তখন ওই দুইটা প্লুরাকে যদি আমরা একসাথে মিলিয়ে দিতে পারি তাহলে আর সেখানে কোনো স্পেস থাকে না, পানি জমারও কোনো শঙ্কা থাকে না। ইনফ্লামেটরি কিছু রোগেও আপনি থোরাসিক সার্জারি বা প্রদাহজনিত যে ফুসফুসের রোগগুলো, সেটা কীরকম? ফুসফুসের প্রদাহজনিত রোগের মধ্যে সবচেয়ে যেটা আমরা দেখি যে আমাদের দেশে অনেক বেশি রোগী পাওয়া যায়, বিশেষ করে অনুন্নত দেশে এবং মধ্যমায়ের দেশে পাওয়া যায়, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিউবারকুলোসিস। তো আমরা সবসময় বিলবোর্ডে বা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে ঔষধে যক্ষ্মা ভালো হয়, এবং এটি সত্যি যে আসলে ঔষধে যক্ষ্মা ভালো হয়। যক্ষ্মা সংক্রান্ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যক্ষ্মা রোগের ক্ষেত্রে অনেক সময় সেখানে একটা গর্ত তৈরি হয় ফুসফুসের মধ্যে, যেটাকে আমরা বলি কেভিটি বা কেভিটা রিলেশন। সেখানে যক্ষ্মার যে রোগ জীবাণুগুলো সেখানে জমা হয়ে থাকে, এবং দেখা যায় যে এমন একটি সময় আসে বা এমন একটি পর্যায়ে আসে যখন আর রোগী কখনো আপনার যক্ষ্মার জীবাণু থেকে মুক্ত হতে পারে না। অর্থাৎ যতবারই তার পরীক্ষা করা হোক দেখা যায় যে সেখানে যক্ষ্মার জীবাণু পাওয়া যাচ্ছে। এটাকে আমরা বলি পারসিস্টেন্টলি পজিটিভ। তো পারসিস্টেন্টলি পজিটিভ কেসের ক্ষেত্রে দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে যারা ঔষধে রেসপন্ড করছে এরকম রোগী, অথবা হচ্ছে যে আপনার প্রচলিত ওষুধে রেসপন্ড করছে না, যেটাকে আমরা বলি যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা, যা এমডিআর টিবি। তো সে সকল ক্ষেত্রে ওই ক্যাভিটিটা অপসারণ করে ফেলা হয়। অপসারণ করে ফেললে দেখা যায় যে আর তার সে আর পজিটিভ থাকছে না, সে নিজেও যেমন রোগমুক্ত হয়, আবার রোগ ছড়ানোর ক্ষেত্রেও এটা একটা বড় ধরনের অগ্রগতি হয়। আর কি কি স্যার এরকম প্রদাহজনিত রোগ রয়েছে? প্রদাহজনিত মধ্যে যক্ষ্মার যে সকল জটিলতা তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে, আমরা জানি যে যক্ষ্মা অনেক সময় কাশি দিয়ে উপস্থাপিত হয় আমাদের কাছে। তো অনেক সময় দেখা যায় যক্ষ্মার পরবর্তীতে সেখানে আপনার ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হয়ে ফুসফুসের ভিতরে যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলো প্রসারিত হয়। সে একটা প্রসারণকে আমাদের বিজ্ঞানের ভাষা বা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় রাসমুসেন অ্যানুরিজম। তো সেই অ্যানুরিজম থেকে রক্তপাত হতে পারে বা কাশির সাথে রক্তপাত হয়। কাশির সাথে যদি রক্তপাতকে আমরা আবার বিভিন্ন গুরুত্ব অনুযায়ী ভাগ করি, যদি সিভিয়ার হেমোপটাইসিস হয়, অর্থাৎ একবারই যদি তার প্রচুর পরিমাণে কাশির সাথে রক্তপাত হয়, বিশেষ করে যদি তাজা রক্ত, ফ্রেশ ব্লাড, তখন কিন্তু আমরা সে অপারেশন করতে হয়। কিন্তু এখানে আবার কিছু নন ইনভেসিভ প্রসিডিউরও আছে, যে প্রসিডিউরগুলোকে আমরা বলি অ্যাম্বোলাইজেশন। সেই অ্যাম্বোলাইজেশন বা ক্লিপিং করেও সেই রক্তনালীগুলো বন্ধ করা যায়। এটা একটি বিষয়। আর যক্ষ্মা পরবর্তী যে জটিলতা, সেই জটিলতার মধ্যে একটা বড় জটিলতা হচ্ছে ব্রঙ্কিকটেসিস নামে একটি রোগ হয়। ব্রঙ্কিকটেসিস মানে হচ্ছে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীর যে প্রান্তবর্তী অংশগুলো, সে প্রান্তবর্তী অংশগুলো প্রসারিত হয়ে যায় বারবার আপনার প্রদাহ এবং আবার ভালো হওয়া, আবার প্রদাহ ভালো হওয়ার কারণে সেই সংক্রমিত এবং প্রসারিত অংশে সিক্রেশনগুলো জমা হয়, এবং সেই জমা হওয়ার কারণে সেখানে তার যে রুগী তার বারবার সংক্রমণ হয়। সংক্রমণের সময় তার কাশির সাথে কফ যায়, সে কফে দুর্গন্ধ থাকে, সে কফের বর্ণ পরিবর্তন হয়, এবং কখনো কখনো সেই কাশির সাথে রক্তপাতও হতে পারে। তো এটা যদি কোনো সুনির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট অংশের মধ্যে, যদি ফুসফুসের অংশের মধ্যে সীমিত থাকে, অপারেশন করে সেই অংশটুকু আমরা বের করে দিতে পারি। বের করে দিলে রোগী সম্পূর্ণ রোগমুক্ত হবে। ফুসফুসের পর্দার ভিতরে যদি পুঁজ জমা হয়, সেই ক্ষেত্রে স্যার থোরাসিক সার্জারির ভূমিকাটা জানতে চাচ্ছিলাম। পুঁজ হচ্ছে আপনার সংক্রমণের একটা পর্যায় যেখানে পুঁজ জমা হয়। তো পুঁজ আমরা কখনো শরীরের ভিতরে রাখতে চাই না, আমরা সবসময় শরীরের ভিতর থেকে পুঁজ বের করে দিতে চাই। তো পুঁজ বের করার ক্ষেত্রে যদি যথেষ্ট পরিমাণে পুঁজ জমা হয়, তখন আমরা টিউব থোরাকোস্টমি করে টিউব দিয়ে সেই পুঁজটা বের করে দিই। এই যে পুঁজ জমা হয় সেটাকে আমাদের যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এম্পাইমাথোরাসিস। তো এম্পাইমাথোরাসিসের আবার বিভিন্ন স্টেজ আছে। আপনি যদি প্রাথমিক পর্যায়ে এম্পাইমা স্টেজ ধরা পড়ে, তাহলে কিন্তু এটা খুব সহজেই আপনার টিউব দিয়ে চিকিৎসা করা সম্ভব। কিন্তু কখনো কখনো দেখা যায় যে রোগীর চিকিৎসা হতে দেরি হতে বা রোগের নির্ণয় হতে যদি দেরি হয়, তখন ফুসফুসের উপরে একটা পর্দা পড়ে যায়, এটাকে আমরা বলি থিকেন্ড প্লুরা। ফুসফুসের উপরে যে পর্দাটা থাকে সেই পর্দাটার নামই হচ্ছে প্লুরা। তো সেই প্লুরা যখন ঠিক হয়ে যায় তখন এটা ট্র্যাপড লাং হয়ে যায়, অর্থাৎ ফুসফুস বেলুনের মতো। ওই পর্দাটা শক্ত হওয়ার কারণে ফুসফুস আর প্রসারিত হতে পারে না। তার ফলে তার কার্যকর ফুসফুসের পরিমাণ কমে যায়,
রোগী শ্বাসকষ্ট ভোগ করে এবং একটা পুঁজ থাকার কারণে তার অন্য জটিলতা ওরও হওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই সকল ক্ষেত্রে আমরা অপারেশন করে ওই পর্দাটা কেটে ফেলে দিলে ফুসফুস প্রসারিত হয় এবং রোগী রোগমুক্ত হয়। এবং স্যার সময় মতো অপারেশনটা যদি করা যায় তাহলে তো রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু স্যার অসংখ্য ধূমপায়ী আছে, আবার তার পাশাপাশি আপনি বলছিলেন যে যক্ষ্মা রোগ আমাদের এই অঞ্চলে অনেক বেশি। তো যক্ষ্মা রোগী এবং সিওপিডি যেটা ধূমপায়ীদের হয়ে থাকে, সিওপিডি রোগ, এই রোগের কারণে আমরা অনেক সময়ই বলতে শুনি যে ফুসফুসের ভিতর বা ফুসফুসের পর্দার ভিতর বাতাস ঢুকে গিয়েছে এবং রোগী প্রচণ্ড বুক ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে উপস্থিত হয়, যেটাকে আমরা নিউমোথোরাক্স বলি। এই নিউমোথোরাক্সে থোরাসিক সার্জারির একটা জীবন রক্ষাকারী ভূমিকা আছে, সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আমরা বলবো যে ফুসফুসের ভিতরে না, আমরা বলবো যে বুকের ভিতরে, ফুসফুস এবং বক্ষপিঞ্জরের মধ্যবর্তী যে অংশে, সেই অংশে বাতাস জমে যায়। এই বাতাসটা আসলে আসে মূলত ফুসফুসে যখন একটা ক্ষত তৈরি হয়। ফুসফুসের ভিতরে তো বাতাস ভর্তি, অসংখ্য বায়ুথলি দিয়ে ফুসফুস তৈরি। তো এই বাতাসটা যখন চলে আসে তখন কার্যকর ফুসফুসটা চলে যায়, অর্থাৎ ফুসফুসটা চুপসে যায়। যেমন একটা বেলুন যদি আপনি ফুটা করে দেন তখন বেলুনটা কী হবে, চুপসে যাবে। তো চুপসে গেলে তখন ওই দিকের ফুসফুস আর কখন কার্যকর থাকে না, তখন রোগীর প্রবল শ্বাসকষ্ট হয়। কখনো কখনো এমন শ্বাসকষ্ট হয় যে সেটা তার জীবন আশঙ্কার তৈরি করে। তখন আমরা এটাকে বলি টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স হচ্ছে একটা সার্জিক্যাল ইমার্জেন্সি বা মেডিকেল ইমার্জেন্সি যেটাই বলি না কেন, তখন তাকে দ্রুততম সময়ের মধ্যে তাকে অপারেশন করে একটা টিউব বসিয়ে দিতে হয়, যেটাকে আমি আগেও বলেছি যে টিউব থোরাকোস্টমি নাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধু টিউব থোরাকোস্টমিতেই রোগী ভালো হয়ে যায় এবং ফুসফুসের যেই অংশটুকু ক্ষত থাকে সেটা হিল হয়ে যায় এবং ফুসফুসটা প্রসারিত হয়। কিন্তু এখানে দুটো বিষয় থাকে। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে আমরা যে ফুসফুসটা ফুটা হয়ে যায়, সেই ফুটার ক্ষেত্রে দুই ধরনের প্যাথোলজি থাকে। একটা হচ্ছে আমরা বলি ব্লেব, এটা হচ্ছে ছোট ছোট বায়ুথলি যেগুলা ফুসফুসের উপরের ভাগে তৈরি হয়। আর একটা হচ্ছে ফুসফুসের ভিতরে তৈরি হয়, সেটা হচ্ছে বুলা। তো ব্লেব বিভিন্ন কারণে হতে পারে এবং ব্লেব যখন রাপচার করে তখনও নিউমোথোরাক্স হয়। বিশেষ করে ব্লেব রাপচার করে নিউমোথোরাক্স হলে টিউবে খুব ভালো ফল পাওয়া যায়। আর বুলার ক্ষেত্রেও কিন্তু যখন রাপচার হয়ে যায় বা বুলা যখন ফুটা হয়ে যায় তখন নিউমোথোরাক্স হয়। বুলার ক্ষেত্রে নির্দিষ্ট সার্জারি করতে হবে। সেখানে হচ্ছে আপনার বুলার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নাই, আমাদের যে শ্বাস প্রশ্বাস সেখানে কোনো কন্ট্রিবিউশন নাই, বরং শ্বাসকষ্ট বাড়ায়। তো বুলা যদি আমরা কেটে ফেলে দিতে পারি তখন যে কার্যকর ফুসফুস আসছে সেটা আপার হ্যান্ড নেয় এবং রোগীর শ্বাসকষ্ট কমে যায়। বুলা এবং সিওপিডি এটা কিন্তু মানে ধূমপায়ীদের হয়, যারা বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশনের ভিতরে থাকেন বা এমন সকল জায়গায় কাজ করেন যেখানে মানে জীবাশ্ম জ্বালানির ধোঁয়া উনি গ্রহণ করেন বা ওনার পেশাগত কারণে আসে, তাদেরও হতে পারে। তো এই একই বুলেক্টমির সাথে সাথে আমাদের আরেকটা সার্জারি আছে যেটাকে আমরা বলি লাং ভলিউম রিডাকশন সার্জারি। অর্থাৎ ফুসফুসের যে অংশগুলো আপনার কার্যকর না বা যা ফুসফুসের সক্রিয়তায় অংশগ্রহণ করছে না, সেই অংশটুকুকে কেটে ফেলে দিলে এটাকে আমরা বলি লাং ভলিউম রিডাকশন। মানে ফুসফুসের ভলিউমও কমাচ্ছে, একই সাথে কার্যকর ফুসফুসকে আরও সক্রিয় করছে। আমাদের রোগীবৃন্দ সবসময় যেটা চেষ্টা করেন, যে কোনো রোগ হলে প্রথমেই চিন্তা করেন ওষুধবিহীন কিভাবে ভালো হওয়া যায়। এরপরে যেটা চিন্তা করেন যে ওষুধ যারা নিচ্ছেন তারা চিন্তা করছেন কিভাবে সার্জারি ছাড়া ভালো হওয়া যায়। সার্জারির ব্যাপারে একটি আতঙ্ক বা ভয় মানুষের ভিতর কাজ করে, আর সেটা যদি হয় বুকের পাঁজর কেটে যে সার্জারি, সেই ধরনের একটি সার্জারি, তো সেই ক্ষেত্রে ভয়টা আরও মনে হয় যেন বেশ বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। তো আমাদের দর্শকদেরকে এই থোরাসিক সার্জারির কতটুকু নিরাপদ সেই সম্পর্কে যদি আপনি একটু অবহিত করতেন। সকল সার্জারিতেই কিন্তু ঝুঁকি আছে। আপনি যখনই কোনো সার্জারি করতে যাবেন আপনাকে সেই ঝুঁকিটুকু নিতে হবে। এটা একদম সবচেয়ে ছোট সার্জারি হোক আর সবচেয়ে বড় সার্জারি হোক, ঝুঁকিবিহীন কোনো সার্জারি নেই। এই ঝুঁকিটা আপনি কেন নেবেন, বিষয়টা এখানে। ঝুঁকিটা নেবেন যাতে আপনার আগামী দিনগুলো ভালো যায়, আপনি যাতে একটা সুস্থ এবং আরোগ্য জীবনযাপন করতে পারেন। তো থোরাসিক সার্জারির ক্ষেত্রেও তাই। থোরাসিক সার্জারির ক্ষেত্রেও ঝুঁকি থাকলেও অপারেশনের হার এবং অপারেশনের যে রেজাল্ট সেটা খুবই ভালো। সার্জারি সবসময় একটা ইনভেসিভ প্রসিডিওর, কারণ ইনভেসিভ প্রসিডিওরে আপনার কিছু ক্ষত তৈরিই হবে। কিন্তু এখন সারা পৃথিবী জুড়েই এমন একটা চেষ্টা বা বৈজ্ঞানিক অগ্রগতি হচ্ছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের, যেখানে নন ইনভেসিভ সার্জারি অর্থাৎ কম ক্ষত তৈরি করে সার্জারি করার একটা
প্রচলন তৈরি হয়েছে এবং এটা যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আগে যেমন আমাদের এখানে আমরা সকল সার্জারির ক্ষেত্রেই পাঁজরের দুইটা হাড়ের মধ্যবর্তী অংশে ইনসিশন দিয়ে সেখান দিয়ে ঢুকে আমরা অপারেশনটা করতাম। তাতে অবশ্যই ইনসিশনটা অনেক বড় হতো এবং ক্ষত বড় হতো এবং ক্ষত বড় হওয়ার কারণে হিলিংয়েও সময় লাগতো এবং তার কিছু জটিলতাও থাকতো। কিন্তু এখন যেটা আসছে বা সারা পৃথিবীতে সেটাকে আমরা বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি, অর্থাৎ যত কম ছোট ক্ষত করে রুগীকে অপারেশন করা যায়। থোরাসিক সার্জারির ক্ষেত্রে এই অপারেশনটার নাম হচ্ছে ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি। একটা ছোট ইনসিশন দিয়ে সেখান দিয়ে ক্যামেরা ঢুকিয়ে এবং অন্যান্য যন্ত্রপাতি প্রবেশ করিয়ে এই অপারেশনটা করা হয় এবং আমাদের দেশে এই অপারেশনটি হচ্ছে। আমাদের দেশের যে সর্বোচ্চ প্রতিষ্ঠান বক্ষব্যাধি সার্জারির এবং বক্ষব্যাধি মেডিসিনের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে অপারেশন হচ্ছে এবং আমাদের সরকারি স্থাপনায় ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে হচ্ছে, আপনার সিএমএইচে হচ্ছে, আর বেসরকারি যে যারা কাজ করেন বেসরকারি স্থাপনায় তারাও এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করছেন। থোরাসিক সার্জারি পরবর্তী যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলো সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি আপনি অবহিত করতেন। এখানে দুই ধরনের জটিলতা, একটা যেটা হচ্ছে ইমিডিয়েট, যেটা আমরা বলবো যে অপারেশনের ঠিক পরপরই যেটা হতে পারে, সেই ধরনের জটিলতা আসলে হাসপাতাল সেটিংয়েই চিকিৎসা দেওয়া হবে বা হাসপাতাল সেটিংয়ে সেগুলোর নিরাময় নিশ্চিত করা হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় যে সকল জটিলতা হয় তার মধ্যে একটা হচ্ছে যে পেশেন্টের যখন আমরা একটা কার্যকর ফুসফুসের অংশ ফেলে দেই তখন তার হয়তো দীর্ঘদিন ধরে তার চলাফেরা একটা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, তার হয়তো শ্বাস প্রশ্বাসে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। আর যেহেতু আমরা অপারেশন করি, অপারেশনে তো একটা কাটাছেঁড়া হয়, সেটা অল্পই হোক আর বেশি হোক, সেই কাটাছেঁড়ায় ব্যথা থাকতে পারে, সেই কাটাছেঁড়ার ভিতরে আপনার হয়তো কখনো ইনফেকশন হতে পারে। তো এই ধরনের যে সকল ক্ষেত্র, সেই সকল ক্ষেত্রে আপনার একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার হয় এবং এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা ইনভলভ থাকেন, নিউরোলজিস্টরা ইনভলভ থাকেন, পালমোনোলজিস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে পালমোনোলজিস্ট এবং থোরাসিক সার্জন হচ্ছে আসলে পরস্পরের হাত ধরে চলাচল করে, কারণ তারা একই অঙ্গের বা একই ধরনের রোগের মেডিসিন চিকিৎসা দেন এবং সার্জিক্যাল চিকিৎসা দেন। তো এই সকল ক্ষেত্রে আমরা অনেক সময় পালমোনারি রিহ্যাবিলিটেশন বলে একটা টার্ম আছে, যেখানে এই ধরনের রোগীদেরকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, যেটাকে আমরা বলি যে কোয়ালিটি অফ লাইফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ফুসফুসের যত শল্য চিকিৎসা নিয়ে। আপনারা শুনছিলেন ফুসফুসের ক্যান্সারও যদি শুরুর দিকে ধরা পড়ে এবং সেটা যদি শল্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নির্মূলযোগ্য। এবং আপনারা আরও শুনছিলেন ফুসফুসের বিভিন্ন ধরনের চিকিৎসায় আমরা বিভিন্ন শল্য পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ রোগমুক্ত হতে পারি। আপনাদের আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।